মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার তোমাদের কাছে চলে এসেছি। নতুন একটা অংশ নিয়ে আমরা আলোচনা করব। তোমরা দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের সাথে আমি বিগত কিছুদিন ধরে আমরা যে পাঠ্যসূচি অন্তর্ভুক্ত অনুযায়ী আমরা 2 নম্বর চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, তাই তো? এবং আমরা যেগুলো আলোচনা করছি আশা করি তোমরা সেগুলো বাড়িতে খুব ভালোভাবে অনুশীলনী বা বিভিন্ন যে প্রশ্নপত্র যেগুলো আছে তোমরা সেগুলো পড়ে নিজেরা খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ, তাই তো? আমরা মাঝখানে কিছুদিন ছুটি ছিল, বিশ্বকর্মা পুজো, রান্না পুজো, তোমরা সবাই নিজেদের মতো করে আনন্দ উপভোগ করেছো, তাই তো? সব আনন্দ উপভোগ করেছো তো? আচ্ছা, রান্না পুজো থাকে অনেকের বাড়িতে, তারা সেটা করতে বা বিভিন্ন জায়গায় রান্না পুজোর নেমন্তন্ন খেতে অনেকে ব্যস্ত থাকে। যাই হোক, আজকে আমরা দ্বিতীয় অধ্যায় যেটা আমরা আলোচনা করছিলাম সেই পাঠ্যসূচি থেকে পরবর্তী যে অংশগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে? আজকে বেশ দেখবে নিত্য নতুন নতুন কিছু পদ্ধতি তোমাদেরকে আমি আলোচনা করব, যেটা তোমরা ভাবতো একদিন এইরকম ভাবে জিনিসগুলো আসে, তো তোমাদের সেটা বুঝতে একটু সুবিধা হবে এবং সেটা জানতেও সুবিধা হবে। তো আজকের পাঠ্যসূচি হচ্ছে আমাদের বায়ুমণ্ডল এবং এই বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন। এবং এই যে একটা অধ্যায়ের মধ্যে, এটা তো সাব অধ্যায় বলি আমরা, বিভিন্ন পয়েন্ট করে পরপর আলোচনা করা হচ্ছে। তো বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা, বিশ্ব উষ্ণায়ন এই যে অংশটা রয়েছে বেশ খানিকটা অংশ জুড়ে রয়েছে, তো সেগুলো আলোচনা করব আমরা ধীরে ধীরে এবং কয়েকটি পাঠে পাঠে আমরা এগুলো আলোচনা করে এগিয়ে যাব, ঠিক আছে? এবং পূর্বের দিনে তোমরা যে ক্লাসগুলো তোমাদেরকে আমি করিয়েছিলাম, আলোচনা করেছিলাম, তোমরা সেখান থেকে সবাই খুব ভালোভাবে উত্তর দিতে পেরেছো। তোমরা সবাই খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ, এটা আমি ধরে নিতে পারি, যেহেতু বেশিরভাগ জন সবাই খুব ভালোভাবেই তার উত্তর দিতে পেরেছো। এবং যাদের যাদের একটু সমস্যা রয়েছে তারা আমাকে জিজ্ঞাসা করতে পারো কোথায় তোমাদের সমস্যা হচ্ছে, বা তোমাদের যে বন্ধু বান্ধব রয়েছে বন্ধু বান্ধবদের সঙ্গেও তোমরা নিজস্ব আলোচনা করতে পারো। অনেক সময় দেখবে নিজেরা আলোচনা করলে যে প্রশ্নগুলো একটু বুঝতে সমস্যা হচ্ছে সেগুলো নিজেরা আলোচনা করলে কিন্তু একটু তোমাদের বুঝে নিতে সুবিধা হয়, যেটা গ্রুপ স্টাডি বলা হয়, অনেকে করে, আমি দেখেছি। এটা তোমাদের ভালোর জন্যই বললাম, যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা এটা করতে পারো, আর না হলে তো আমি তোমাদের শিক্ষক বা আমরা আছি, তোমাদের যে কোনো সমস্যা আমরা তোমাদেরকে সাহায্য করব, ঠিক আছে? তো আজকে আমরা শুরু করি আমাদের নির্দিষ্ট যে অংশ আলোচনা করবার বিষয়বস্তু। প্রথমেই রয়েছে বায়ুর উত্তাপ মাপার যন্ত্র। কি এই বায়ুর উত্তাপ মাপার যন্ত্র? আমরা এতদিনে তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় জেনেছি, বা শীতকাল যখন আসে গ্রীষ্মকাল যখন আসে যখন দেখবে বিশেষ করে মে জুন মাস যখন গ্রীষ্মের তাপপ্রবাহের পরিমাণ সব থেকে বেশি থাকে, এবং ডিসেম্বর জানুয়ারি মাস যখন শীতকালের শীতের তীব্রতাটা বেশি থাকে, আমাদের তখন যেন একটাই কাজ থাকে, বা একটু দেখা যে আজকে বিশেষ করে গ্রীষ্মকালে সর্বোচ্চ উষ্ণতা আছে কত। যে আজকে বলা হলো সর্বোচ্চ উষ্ণতা 38°C, কিন্তু এই 38°C কিন্তু সারাদিন ধরে 38°C লক্ষ্য করা যায় না, ঠিক আছে? আবার অনেক সময় শুনবে আজকের সর্বনিম্ন উষ্ণতা, আবার বলে দেওয়া সর্বনিম্ন উষ্ণতা কত বলছে, 22°C। আবার শীতকালে বলা হচ্ছে সর্বোচ্চ উষ্ণতা 18°, 19°, 20°, আর সর্বনিম্ন উষ্ণতা বলা হচ্ছে তোমার 8° হতে পারে, 7° হতে পারে। সেইভাবে আমরা কোনো একটা জায়গায় মনে করি আজকে সেই জন্য শীতের তীব্রতা মাত্রাটা এত বেশি। তো এই যে উষ্ণতা, এই যে কত ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইট যাই বলি না কেন আমরা, এগুলো কিসের সাহায্যে আমরা অনুমান করছি বা মেজারমেন্ট করছি? এগুলো তো আমরা
চোখে দেখে বা হঠাৎ করে বললাম যে আজকে আমার 7 ডিগ্রি, আজকে 20 ডিগ্রি, আজকে 38 ডিগ্রি, এরকম হঠাৎ করে তো বলতে পারি না আমরা। বলতে পারি কি? বলতে পারি না। জাস্ট একটা তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, তোমার যখন বাড়িতে বা কারো যদি জ্বর আসে, তোমরা জ্বর কি দিয়ে মেজারমেন্ট করো, মাপো, যে মনে হয় যে খুব জ্বর হচ্ছে, শরীরটা খারাপ লাগছে, আজকে কি দিয়ে? থার্মোমিটার, তাই তো? দেখবে সেই থার্মোমিটার, এখন দেখবে ডিজিটাল থার্মোমিটার বেরিয়েছে, এবং পুরাতন দিনে নর্মাল যেগুলো অ্যানালগ থার্মোমিটার ছিল সেগুলো ছিল। এখন থার্মোমিটার মানে সংখ্যাটা এই দেখো দিয়েছি আমি, এরকম ভাবে সংখ্যাটা উঠে যায়, ওখানটাতে উঠে থাকে যে তোমার শরীরের টেম্পারেচার ঠিক কতটা রয়েছে, তাই না? এবং এই যে থার্মোমিটার, তার একটা নির্দিষ্ট জায়গায় পারদ রয়েছে, পারদের ওঠানামার জন্য এই উষ্ণতা আমরা মেজারমেন্ট করতে পারি, তাই তো? তো দেখো এখানে অনেকগুলো থার্মোমিটারের ছবি আমি দিয়েছি। প্রথম যে থার্মোমিটারের ছবি দিয়েছি এটা কিন্তু সব সাধারণ থার্মোমিটার, যেটা আমরা বায়ুর উষ্ণতা পরিমাপ করতে পারি। একই ফিচার্স যোগ করে আমরা এই থার্মোমিটারগুলো, যেগুলো আমাদের শরীরের তাপমাত্রা নির্ণয় করা হয়, দেখতে একটু অন্য, কিন্তু তার গঠনগত দিক অনেকটাই একই, শুধু ছোট থাকে। ঠিক আছে? এই সাধারণ থার্মোমিটার, এই থার্মোমিটারে কি কি স্কেল থাকে তোমরা জানো? অনেকেই জানে মনে হয়। একটা ফারেনহাইট স্কেল আর একটা সেলসিয়াস স্কেল, তাই তো? তো আমরা ভারতবর্ষে বসবাস করি যারা মানুষ, আমরা কিন্তু সেলসিয়াস যে স্কেল, সেই সেলসিয়াস স্কেলটাই আমরা ব্যবহার করে থাকি। তো থার্মোমিটার কি বলা হচ্ছে? প্রথম হচ্ছে সাধারণ থার্মোমিটার। এটি দ্বারা যে কোনো স্থানে যে কোনো সময় বায়ুর উষ্ণতা মাপা হয়। তাহলে যে কোনো সময় যে কোনো স্থানে বায়ুর উষ্ণতা মাপা যেতে পারে বা মাপছি আমরা। এবং এখন ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে? যেটা তোমাদের সামনে এতক্ষণ আলোচনা করছিলাম, বায়ুর উষ্ণতা মাপার জন্য, এছাড়াও যদি তোমার শরীরের উষ্ণতা মাপার জন্য কিন্তু ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করা হয়। 6 ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম থার্মোমিটার। এই যে থার্মোমিটার, এই থার্মোমিটারের সাহায্যে কি করা হচ্ছে, 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে উষ্ণতা, সেটা কিন্তু এই থার্মোমিটারের সাহায্যে আমরা নির্ণয় করতে পারছি। ঠিক আছে? গরিষ্ঠ থার্মোমিটারে দিনের, এখানটায় যে দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা, এবং লঘিষ্ঠ যে থার্মোমিটার, সেই লঘিষ্ঠ থার্মোমিটারে সর্বনিম্ন তাপমাত্রা আমরা নির্ণয় করতে পারি। ঠিক আছে? তাহলে দেখো, গরিষ্ঠ মানে এটা তো আমরা জানি, গরিষ্ঠ মানে বড়, লঘিষ্ঠ মানে ছোট, সেই জন্য বলা হচ্ছে গরিষ্ঠ থার্মোমিটারে দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা আমরা নির্ণয় করতে পারি, আর লঘিষ্ঠতে সর্বনিম্ন তাপমাত্রা নির্ণয় করতে আমরা পারি। এই যে পার্শ্ববর্তী ছবিটা দেখানো হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু তোমার একটা 6 থার্মোমিটার। দেখো এখানে বলা হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার, তাহলে এটা গরিষ্ঠ, মিনিমাম টেম্পারেচার তাহলে লঘিষ্ঠ। তাহলে এই 6 থার্মোমিটারের সাহায্যেই আমরা কিন্তু সর্বনিম্ন, দেখো এই যে মার্কারি, এই যে পারদে ওঠা নামা, তাহলে এটা অনেকটা উঠে গেছে, সর্বোচ্চ হয়েছে, সেই জন্য এটা এইভাবে নির্ণয় করা হয়েছে, সর্বনিম্ন হয়েছে, তাহলে এটা এইভাবে নির্ণয় করতে পারছি, এবং আমরা পর্যবেক্ষণ করে এটাকে নথিভুক্ত করতে পারছি। ঠিক আছে? আচ্ছা, একক কি? এই বায়ুর উষ্ণতা পরিমাপের 3টি একক লক্ষ্য করা যায়। একটা সেলসিয়াস স্কেল, যেটা ডিগ্রি সি হিসাবে আমরা মেজারমেন্ট করতে পারি, তার একক, তার এককটাকে আমরা এইভাবে সংকেতকে এইভাবে বোঝাতে পারি। ফারেনহাইট স্কেল, ডিগ্রি ফারেনহাইট এইভাবে মেজারমেন্ট করতে পারি। রোমার স্কেল, ডিগ্রি আর, এইভাবে মেজারমেন্ট করা হয়। তবে সারা পৃথিবীতে এই যে প্রথম যে দুটি স্কেল বলা হলো, সেন্টিগ্রেড আর ফারেনহাইট, এই দুটিকেই কিন্তু প্রাধান্য দেওয়া হয় বা প্রচলন হয়। আর আমাদের ভারতবর্ষে ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে আমরা এটাকে ব্যবহার করি, এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। ঠিক আছে? আইএমপি আমি লিখে দিলাম। বোঝা গেল এইটুকু?
আচ্ছা, এই অংশে আমরা এবার জানবো সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে কি সম্পর্ক রয়েছে। ঠিক আছে, এখানটায় দেখো, একটু দেখলেই বুঝতে পারবে। সেটা হচ্ছে এই ছবিটাও দেখবে এবং তার পাশাপাশি এই লেখাটাও একটু দেখবে। সেলসিয়াস স্ফুটনাঙ্ক, অর্থাৎ যে ডিগ্রিতে এসে সর্বোচ্চ তাপমাত্রা বা ফোটে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এই সর্বোচ্চ উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস। এবং ফারেনহাইটের ক্ষেত্রে কত, সেটা 212 ডিগ্রি ফারেনহাইট। তো যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেডকে যদি আমরা ফারেনহাইট স্কেলে নির্ণয় করতে পারি সেটা কত হবে, তো সেটাকে আমরা নির্ণয় করতে পারি 212 ডিগ্রি ফারেনহাইটের সমান। আচ্ছা, এখানটাতে হিমাঙ্ক কত, অর্থাৎ কত ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে জল বরফ হয়ে যায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে দেখো ওয়াটার ফ্রিজ, আর এটাকে বলা হয়েছিল 100 ওয়াটার বয়েলস, জল ফুটে যায়। আর এই 0 ডিগ্রি সমান সমান আমরা মেজারমেন্ট করতে পারি 32 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান 32 ডিগ্রি ফারেনহাইট। দেখো 0 ডিগ্রি সমান সমান এখানে 32 ডিগ্রি ফারেনহাইট বলা হয়েছে, সর্বোচ্চ 212 ডিগ্রি ফারেনহাইট বলা হয়েছে। এবং যদি আমাদের জিজ্ঞাসা করা হয় 1 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কত ডিগ্রি ফারেনহাইট, তো আমরা সেটাকে বলতে পারি 33.8 ডিগ্রি ফারেনহাইট। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান যদি 32 ডিগ্রি হয়, তাহলে 1 ডিগ্রি সমান সমান তার থেকে নিশ্চয়ই বেশি হবে, তার মেজারমেন্ট হবে 33.8 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এটাকে ফারেনহাইট স্কেলে দেখানো হয়েছে, এটা সেলসিয়াস স্কেলে দেখানো হয়েছে। এবং এইখানটাতে আরো কয়েকগুলো বলছে, যেটা হচ্ছে ড্রাই আইস হয়ে যায়, যেটা তোমাদের পাঠ্যসূচিতে নেই, তাও আমি বলে দিচ্ছি। ড্রাই আইস, যেটা সলিড কার্বন ডাইঅক্সাইড হয়ে যায়, -78 ডিগ্রি সেন্টিগ্রেডে হয়, আর ফারেনহাইটে সেটা হয় -108 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, আর যেগুলো আছে এগুলো না জানলেও হবে। আচ্ছা, এবার যেটা বলা হলো গরিষ্ঠ আর লঘিষ্ঠ, যেটা আমরা বললাম সেটাকে আরেকটু বেটার করে আমরা আলোচনা করব। সেটা কি, আমরা গরিষ্ঠের সাহায্যে তাহলে কি নির্ণয় করতে পারছি বলো, দিনের সর্বোচ্চ উষ্ণতা। তাহলে একটি নির্দিষ্ট স্থানে সারা দিনে সবচেয়ে বেশি উষ্ণতাকে গরিষ্ঠ উষ্ণতা বা ম্যাক্সিমাম টেম্পারেচার বলা হচ্ছে। ঠিক আছে, দুপুর দুটোই উষ্ণতা সর্বোচ্চ হয়। আবহাওয়া দপ্তর কি করে, প্রত্যেক দিন বিকেল 5:30 সর্বোচ্চ উষ্ণতার পাঠ নেয়। তার মানে যে দুটোর সময় যেটা হয় সেটা 5টার সময় ওরা ওই থার্মোমিটার থেকে ওরা রিডিংটা নিয়ে নেয়। লঘিষ্ঠ থার্মোমিটার কখন হয়, তাহলে একটি নির্দিষ্ট স্থানে সারাদিনে সবচেয়ে কম উষ্ণতাকে লঘিষ্ঠ উষ্ণতা বা মিনিমাম টেম্পারেচার বলা হয়। ভোর 4টেই উষ্ণতা সর্বনিম্ন হয়। আবহাওয়া দপ্তর কি করে, প্রত্যেক দিন সকাল 8:30 সর্বনিম্ন উষ্ণতার পাঠ নেয়। ঠিক আছে, যদি প্রশ্ন আসে গরিষ্ঠ উষ্ণতা দিনের বেলা কখন নেওয়া হয়, আমাকে বিকেল 5:30 যেমন উল্লেখ করতে হবে। আবার লঘিষ্ঠ থার্মোমিটার দিনের বেলা কখন নেওয়া হয়, তখন আমাকে সকাল 8:30 এটা কিন্তু উল্লেখ করতে হবে। তাহলে বোঝা গেল সবার। তাহলে গরিষ্ঠ থার্মোমিটার কখন হয় বলো, দিনের বেলা দুপুর 2টোর সময়, তাই তো। আচ্ছা, আর লঘিষ্ঠ কখন হয়, ভোর 4টের সময়। আর পাঠ নেওয়ার সময়টাও কিন্তু তার পাশাপাশি তোমাদেরকে মনে রাখতে হবে। এবার গড় উষ্ণতা কি, গড় উষ্ণতা প্রথমে আগে আমাকে বলো গড় জিনিসটা কি। গড় আমি যদি তোমাদেরকে বলি যে তোমাদের এখানে 3 জনের টোটাল যে বয়সের সমষ্টি হচ্ছে প্রায় 38 বছর বা 36 বছর। ঠিক আছে, তো 36 বছর না, একটু বেশি, 40 বছরই আমি ধরলাম, বা তো যে কোনো চারজনের বয়সের সমষ্টি 40 বছর। তাহলে যে গড় কত হবে, তোমরা কি করো গড় বার করতে গেলে, যে কজন রয়েছে কজনের কথা বলা হয়েছে, 4 জনের কথা। তাহলে কি হলো, 4 জনের
বয়স সমান সমান 40 বছর, তাহলে গড় বয়স কত হবে? 10 বছর। কি করে পেলে? সমগ্র বয়সটাকে 4 দিয়ে, কেন 4 দিয়ে ভাগ করলে বলো একটু আমাকে? 4 জন ছিল বলে 4 দিয়ে ভাগ করেছে। তাহলে এই ফর্মুলাটা তোমাদেরকে মনে রাখতে হবে, মনে রেখে শুধু এখানটাতে প্রয়োগ করতে হবে। গড় দৈনিক উষ্ণতা, ঠিক আছে? গড় দৈনিক উষ্ণতা, তাহলে আমার কাছে গড় দৈনিক উষ্ণতা পাওয়ার জন্য আমার কাছে দুটো জিনিস আমাদেরকে পাঠ নিতে হবে। সেটা হচ্ছে সারাদিনের সর্বোচ্চ উষ্ণতা। কখন পাঠ নেওয়া হয়? বিকেল 5:30টায়। ভেরি গুড। সর্বনিম্ন উষ্ণতা কখন পাঠ নেওয়া হচ্ছে? সকাল 8:30টায়। তাহলে আমি সকাল 8:30টায় এবং ওই দিন বিকেল 5টার সময় সর্বনিম্ন এবং সর্বোচ্চ উষ্ণতার পাঠ নিয়ে নিলাম। নিয়ে কি করলাম? দুটোকে যোগ করে দিলাম। যোগ করে কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমাদের কি বেরোবে? গড় দৈনিক উষ্ণতা। ভেরি গুড। দেখো এই যে গড় দৈনিক উষ্ণতা সমান সমান দিনের সর্বোচ্চ উষ্ণতা প্লাস এই যে প্লাস চিহ্ন সর্বনিম্ন উষ্ণতা ডিভাইডেড বাই 2 করলে আমাদের বেরোবে গড় দৈনিক উষ্ণতা। তাহলে আমাকে বলো গড় মাসিক উষ্ণতা কিভাবে নির্ণয় করা হবে? কে বলতে পারবে বলো? তাহলে গড় মাসিক উষ্ণতা আমাকে নির্ণয় করতে গেলে যেটা প্রথমে আমাকে বার করতে হবে যে প্রত্যেকটা দিনের নির্দিষ্ট উষ্ণতা, তাই তো? এই যেমন আগেরটা গড় দৈনিক উষ্ণতা বার করলাম, ঠিক যেমন ভাবে সেরকম ভাবেই প্রত্যেকটা দিনের গড় উষ্ণতা আমাকে বার করতে হবে। ধরো আজকে 1 তারিখ, তাহলে 1 তারিখ থেকে যে মাসটা আমি নিচ্ছি 30 তারিখ হতে পারে বা 31 তারিখ হতে পারে, তাহলে আমি 30 দিন হিসাবেই বলছি তোমাদের। তাহলে 1 তারিখ থেকে 30 তারিখ প্রত্যেক দিনের গড় দৈনিক উষ্ণতা আমি গ্রহণ করলাম, পাঠ করলাম। করে কি করব? ওই 30টা উষ্ণতাকে মানে 30 দিনের উষ্ণতাকে আমাকে যোগ করে নিতে হবে। যোগ করে কত দিয়ে ডিভাইড করতে হবে? সেই দিনের 30 দিন হলে 30 দিন, 28 দিন হলে 28 দিন, 31 দিন হলে 31 দিন। তাহলে আমরা কি পাবো? গড় মাসিক উষ্ণতা। এই যে দেখো মাসের মোট দিন সংখ্যা। তাহলে একদম পুরো 1 তারিখের গড় উষ্ণ থেকে প্লাস চিহ্ন, এই যে প্লাস চিহ্ন করছি আমরা, প্লাস করছি প্লাস করে করে শেষ তারিখের গড় উষ্ণতা ডিভাইডেড বাই মাসের মোট দিন সংখ্যা। তাহলে আমরা পাচ্ছি গড় মাসিক উষ্ণতা। ঠিক আছে? গড় বার্ষিক উষ্ণতা কিভাবে নির্ণয় করব? তাহলে আমরা তো গড় মাসিক উষ্ণতা পেয়ে গেলাম, আগের সূত্র থেকে গড় মাসিক উষ্ণতা পেয়ে গেছি আমরা। তাহলে এই গড় মাসিক যে উষ্ণতা, তাহলে এইরকম ভাবে আমরা 12 মাসের মাসিক উষ্ণতা নির্দিষ্ট করতে হবে। প্রত্যেকটা মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কটা মাস হয়? 12টা মাস হয়। তাহলে কি করব আমরা? গড় বার্ষিক উষ্ণতা, জানুয়ারির গড় উষ্ণতা প্লাস চিহ্ন করে যাব আমরা, করে করে ডিসেম্বর মাসের গড় উষ্ণতা পর্যন্ত যোগ করব, করে দিয়ে আমাকে 12 দিয়ে এটাকে ডিভাইড করতে হবে, তাই তো? তাহলে আমরা ওই নির্দিষ্ট বছরের গড় বার্ষিক উষ্ণতা পেয়ে যাব। দেখো এখানে আরো একটা জিনিস বলা হচ্ছে, ক্রান্তীয় উষ্ণ মরু অঞ্চলে গড় বার্ষিক উষ্ণতা সর্বোচ্চ। যে মরু অঞ্চল থাকে, ক্রান্তীয় উষ্ণ মরু অঞ্চল, কারণ সেখানটাতে দিনের বেলা যেমন প্রখর সূর্যের তাপে সর্বোচ্চ তাপমাত্রা থাকে, আবার সন্ধ্যেবেলাতেও তাপমাত্রা অনেকটাই নেমে যায়। আর মেরু অঞ্চলে সর্বনিম্ন হয়, মানে যে গড় বার্ষিক উষ্ণতা। ঠিক আছে? কারণ টেম্পারেচার যখন খুব কম এবং বেশি হয় তখন গড় বার্ষিক উষ্ণতা সর্বোচ্চ সর্বনিম্ন হতে দেখা যায়। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা তোমাদের বলে রাখি, পৃথিবীর গড় উষ্ণতা, এই সমগ্র পৃথিবী, দেখবে আমাদের ভারতবর্ষে একরকম উষ্ণতা, আন্টার্কটিকায় একরকম উষ্ণতা, আমেরিকায় একরকম, আবার আফ্রিকাতে একরকম। তাহলে এই হওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন উষ্ণতা হওয়ার জন্য তাহলে পৃথিবীর গড় উষ্ণতা নির্ণয় করা হয়েছে। তাহলে আমি ধরো মনে করলাম সারা পৃথিবী জুড়ে 100টি কেন্দ্র, প্রধান প্রধান যে 100টি কেন্দ্র,
সেই 100টি কেন্দ্রে তাপমাত্রা আমি নিলাম। সেই তাপমাত্রা নিয়ে তাহলে যে কটি স্থানে তাপমাত্রা আমি নিয়েছি সেই কটি স্থান দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে ভাগ করে এইভাবে আমরা পৃথিবীর গড় উষ্ণতা নির্ণয় করতে পেরেছি। বোঝা যাচ্ছে তো? ভেরি গুড। এরপরে রয়েছে উষ্ণতার প্রসর। কি রয়েছে উষ্ণতার প্রসর? এটা একদম সহজ জিনিস। প্রসারটা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট দিনে বা স্থানে, দিন বা মাসের বা বছরের সর্বোচ্চ উষ্ণতা এবং সর্বনিম্ন উষ্ণতা, তাদের বিয়োগফলটাই হচ্ছে উষ্ণতার প্রসর। ঠিক আছে? ধরো মনে করো তোমার কাছে রয়েছে 22টা আম, তোমার বন্ধুর কাছে রয়েছে 15টা আম। তাহলে তোমাদের মধ্যে কটা কম বা বেশি আম রয়েছে? তাহলে তোমার কাছে কত হয় বলো? 22 থেকে 15 বিয়োগ করলে কত হয়? 7টা হয়। তাহলে এই 7টাই হচ্ছে তোমাদের দুজনের পার্থক্য, আমের পার্থক্য, যে তোমার কাছে 7টা আম বেশি আছে, বা আরেক রকম ভাবে যদি বলি, তোমার বন্ধুর কাছে 7টা আম কম আছে। এটাই হচ্ছে, যদি উষ্ণতার ক্ষেত্রে আমরা বলি, তাহলে এটাই হচ্ছে উষ্ণতার প্রসার। ঠিক আছে? এই যে প্রাপ্ত যে বিয়োগফল, এই বিয়োগফলটাই হচ্ছে উষ্ণতার পার্থক্যকে উষ্ণতার প্রসার বলা হচ্ছে। এইটাকে 3টি ভাবে ভাগ করা যাচ্ছে: একটা দৈনিক উষ্ণতার প্রসার, একটা মাসিক উষ্ণতার প্রসার, একটা বার্ষিক উষ্ণতার প্রসার। দৈনিক উষ্ণতার প্রসারে কি রয়েছে? তাহলে একটি নির্দিষ্ট দিনে যে সর্বোচ্চ সর্বনিম্ন যে উষ্ণতা, তাদের বিয়োগফল করলেই আমরা দৈনিক উষ্ণতার প্রসার পাবো। দেখো এখানটায় ফর্মুলাটা বিয়োগ করছে। আবার মাসিক উষ্ণতা, মাসিক উষ্ণতার প্রসার সমান সমান একটি মাসের সর্বোচ্চ গড় দৈনিক উষ্ণতা মাইনাস ওই মাসের সর্বোচ্চ গড় দৈনিক উষ্ণতা করলেই আমরা পেয়ে যাব সর্বোচ্চ গড় দৈনিক আর সর্বনিম্ন গড় দৈনিক। বার্ষিক উষ্ণতার প্রসার একই রকম ভাবে। বার্ষিক উষ্ণতার প্রসার কি করছে? জুলাই মাসের গড় মাসিক উষ্ণতা এবং জানুয়ারি মাসের গড় মাসিক উষ্ণতা। কারণ জুলাই মাসে জানুয়ারি মাসটা কেন বলা হলো? কারণ জুলাই মাসে সর্বাধিক উষ্ণতা থাকে আর জানুয়ারি মাসে সর্বনিম্ন উষ্ণতা থাকে, সেই জন্য জুলাই আর জানুয়ারিটা মেনশন করে দেওয়া হচ্ছে। তাহলে বোঝা গেল উষ্ণতার প্রসার। ভেরি গুড। আচ্ছা, এই যে অংশ এখানটাতে দেখো, জাস্ট তোমাদেরকে দুটো উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে, দুটো প্রশ্ন দেওয়া হয়েছে, এখান থেকে তোমাদেরকে গড় উষ্ণতা বা উষ্ণতার প্রসার তোমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। প্রথম কি বলছে? প্রথম বলছে যে 2015 তারিখে কলকাতার সর্বোচ্চ উষ্ণতা 32.5 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেন্টিগ্রেড হলে গড় দৈনিক উষ্ণতা এবং দৈনিক উষ্ণতার প্রসার নির্ণয় করো। তাহলে গড় দৈনিক উষ্ণতা কিভাবে নির্ণয় করবে? দুটো উষ্ণতাকে যোগ করতে হবে। তাহলে দিনের সর্বোচ্চ উষ্ণতা কত ছিল? 32.5, সর্বনিম্ন 27.2, তারপরে কত দিয়ে ভাগ করতে হবে? দুটো দিয়ে, কারণ 2 আমরা পেয়েছি দুটো উষ্ণতা, তাহলে দাঁড়ায় 29.5 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে? দৈনিক উষ্ণতার প্রসার একই রকম ভাবে দিনের সর্বোচ্চ উষ্ণতা আর সর্বনিম্ন উষ্ণতা কি করতে হবে? বিয়োগ। ভেরি গুড। তাহলে 32 থেকে 5 থেকে 27.2 বিয়োগ করলে 5.3 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে ওই দিনের উষ্ণতার প্রসার। এবার বলছে এলাহাবাদের কোনো এক বছরের মাসিক গড় উষ্ণতা। দেখো প্রত্যেকটা বছরের মাসিক জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে গড় বার্ষিক উষ্ণতা, বার্ষিক উষ্ণতার প্রসার নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে? তো বার্ষিক উষ্ণতার গড় বার্ষিক উষ্ণতা আমাকে কিভাবে নির্ণয় করতে হবে? জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি প্রত্যেকটা মাস দেখো যোগ করতে হয়েছে, তাহলে 15.6, 18.3 এরকম ভাবে যোগ করা হয়েছে। যোগ করে আমার দাঁড়িয়েছে 312.3 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে? এটাকে কত দিয়ে ভাগ করতে হচ্ছে? 12 দিয়ে। কেন 12 দিয়ে ভাগ করতে হচ্ছে? একটা বছরে 12টা মাস রয়েছে। ভাগ করলে কত দাঁড়াচ্ছে? 26.3
0.025 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা হচ্ছে ওই নির্দিষ্ট বছরের, ঠিক আছে, গড় বার্ষিক উষ্ণতা। প্রসার কত? তাহলে প্রসার তো আমরা এখান থেকে পেয়েই যাচ্ছি। দেখো এখান থেকে সর্বোচ্চ উষ্ণতা কত রয়েছে, দেখো 37। কেন জুলাই মাস নিয়েছিল বুঝতে পারছো, 37 ডিগ্রি। আর সবচেয়ে কম কোথায় আছে দেখো, জানুয়ারিতে কম, ডিসেম্বরেও কম, তো যে কোনো একটা আমি নেব। 15.6টা নেওয়া হলো, মাইনাস করা হলো, তাহলে কত হলো, 21.6 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, বোঝা গেল এবার? ভেরি গুড। এইবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণসমূহ। দেখবে আমরা বায়ুমণ্ডলে তোমার বিভিন্ন ঋতু অনুযায়ী, গ্রীষ্মকালে একরকম, শীতকালে একরকম, বা আমরা এখানটাতে, তুমি যদি এখান থেকে দার্জিলিং ঘুরতে যাও, কাশ্মীর ঘুরতে যাও, বা অন্য কোনো উচ্চ অক্ষাংশে ঘুরতে যাও, তখন দেখবে উষ্ণতার কিন্তু পার্থক্য লক্ষ্য করা যায়। আমাদের এইখান থেকে লোক বিশেষ করে গ্রীষ্মকালে কি করে, তারা সেই গ্রীষ্মকালটা যাতে অতিরিক্ত গরমটা না উপভোগ করতে হয়, তারা অনেক সময় ঠান্ডার যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে, দার্জিলিং বা কাশ্মীর বা বিভিন্ন যে ঠান্ডার জায়গাগুলো রয়েছে বা তুলনামূলকভাবে ঠান্ডা, সে জায়গাগুলো তারা কিন্তু পর্যটনের উদ্দেশ্যে যায়। ঠিক আছে, তো সেই জন্য বলা হচ্ছে কি, ভূপৃষ্ঠের সর্বত্র বা সব জায়গায় উষ্ণতা কিন্তু সমান হয় না। নানান প্রাকৃতিক এবং মানবীয় কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে উষ্ণতা পার্থক্য লক্ষ্য করা যায়। তোমরাই সাধারণভাবে একটু মনে করো, শীতকালে আমরা রৌদ্রের যে তাপ, রৌদ্র সূর্য রশ্মি গায়ে লাগাতে একটু মনোরম অনুভব করি, তাই না? এই যে ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু ছাদে গেলাম, একটু বাগানে গিয়ে দাঁড়িয়ে থাকলাম, সকালে রৌদ্রের তাপটা যদি গায়ে লাগে তাহলে ঠান্ডাটা একটু হলেও আমাদের কম লাগবে, তাই তো মনে করি তো আমরা, বা তোমরাও এটা করে থাকো। তা সেরকম ভাবেই, কেন বলো তো ওই সময় আমাদের এখানে ঠান্ডা থাকে, সূর্যরশ্মি তখন আমাদের এখানে তীর্যকভাবে পড়ছে, তাই তো, অনেকটা বেঁকে এসে প্রবাহিত হচ্ছে, অনেকটা দূর অতিক্রম করতে হচ্ছে, তাই আমাদের এখানটায় তখন, এবং স্বাভাবিকভাবেই তখন আমরা চলে যাই উত্তর গোলার্ধের দিকে। আমরা উত্তর গোলার্ধে, সূর্য তখন দক্ষিণ গোলার্ধে বেশিভাবে তার সূর্যরশ্মি দিচ্ছে, এবং যেহেতু আমরা উত্তর গোলার্ধে বসবাস করি বলে উত্তর গোলার্ধে তখন শীতকাল হয়। অক্ষাংশ ভেদে প্রথম যে কারণগুলো, এই যে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের প্রায় 10 থেকে 12টি কারণ রয়েছে। তো সবগুলো কারণ তো আজকে আমরা আলোচনা করতে পারছি না, তো আজকে আমরা প্রথম 2টি কারণ আলোচনা করব, পরবর্তীতে আরো যে বেশ কটি কারণ রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, প্রথম যে কারণ রয়েছে সেটা হচ্ছে অক্ষাংশ। কি কারণ বললাম? অক্ষাংশ। তাহলে অক্ষাংশ কি বলছে? বলছে বায়ুর উষ্ণতার গুরুত্বপূর্ণ একটি নিয়ন্ত্রক হলো অক্ষাংশগত অবস্থান। কেন? অক্ষাংশের মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতাও বৃদ্ধি পায়। অক্ষাংশের যখন মান বৃদ্ধি পাচ্ছে সেই অনুযায়ী উষ্ণতাও কিন্তু হ্রাস পাচ্ছে। নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে প্রতি 1 ডিগ্রি অক্ষাংশে 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়। তাহলে আমরা জানি যত নিরক্ষরেখা থেকে আমরা উত্তর দিকে বা দক্ষিণ দিকে যাব তত কিন্তু উষ্ণতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে, তাই তো? তো একই রকম ভাবে তাহলে কি বলা হচ্ছে, 1 ডিগ্রি অক্ষাংশের জন্য 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়। উদাহরণ হিসাবে কি বলা হচ্ছে, 10 ডিগ্রি উত্তর অক্ষাংশে যে ব্যাংকক রয়েছে তার উষ্ণতা 36 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, অক্ষাংশগত বেজিং এর তুলনায় 12 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি হয়। কেন বেশি হচ্ছে? কারণ আর 36 ডিগ্রি যেখানে বেজিং রয়েছে সেই বেজিং এর থেকে তার উষ্ণতা 12 ডিগ্রি বেশি হচ্ছে।
তাহলে দেখো, কারণ আমরা এখানে ছিলাম 10 ডিগ্রি, নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চল, তো স্বাভাবিকভাবেই এখানে উষ্ণতার পরিমাণটা বেশি থাকবে। 36 ডিগ্রি, কারণ পটপ্রান্তি রেখা ছেড়ে আমরা আরও বেশ খানিকটা উত্তরের দিকে চলে যাচ্ছি, তাহলে এখানে উষ্ণতা নিশ্চয়ই কম থাকবে। তো বেজিংয়ের থেকে ব্যাংককের উষ্ণতা তাহলে কি দাঁড়ালো? বেশি দাঁড়ালো, 12 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি, উদাহরণস্বরূপ বলা হচ্ছে। ঠিক আছে, কারণ কি? এই ছবিটা এবার লক্ষ্য করো, সূর্যের এই যে রশ্মিগুলো পড়ছে, দেখো সূর্য রশ্মির পতন কোণের পার্থক্য। ঠিক আছে, তির্যকভাবে পতিত সূর্য রশ্মির চেয়ে, এই দেখো এইগুলো তির্যকভাবে পড়ছে, লো অ্যাঙ্গেল অফ ইনকামিং সানলাইট, তাহলে অনেকটা এই হিসেবে সানলাইট স্ট্রাইক, এটা হচ্ছে ডিরেক্টলি পড়ছে এই 0 ডিগ্রি অঞ্চলে, এই জায়গাটাতে। আবার লো অ্যাঙ্গেল এখানটাও অনেকটা তির্যকভাবে এসে পড়ছে, দূর থেকে এসে পড়ছে। এখানটায় দেখো এটা 60 ডিগ্রি এর কথা বলা হয়েছে, এটা 30 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি নর্থ বা 60 ডিগ্রি নর্থ। ঠিক আছে, তো তির্যকভাবে পতিত সূর্যরশ্মি চেয়ে লম্বভাবে পতিত সূর্যরশ্মি বায়ুস্তর ভেদ করে কম জায়গায় ছড়িয়ে বেশি উত্তপ্ত করে। ধরো কোনো একটা জায়গায় তুমি মাঠের চারিদিক দিয়ে রাস্তা রয়েছে, তো কি হচ্ছে, বা যে কোনো রাস্তাতেই তুমি হাইওয়ে দিয়ে গেলে দেখা গেল রাস্তাটা অনেকটা ঘুরে 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 গেছে, তুমি একটা শর্টকাট পেয়েছো খুব অল্প সময়ে। বা মাঠে তুমি চারিদিকে মাঠ না ঘুরে তুমি যদি মাঠটাকে আড়াআড়ি ভাবে চলে যাও, একদম সোজা লম্বভাবে চলে যাও, তাহলে তুমি অল্প সময়ের মধ্যে অতিক্রম করে তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাচ্ছ। একই রকম ভাবে সূর্যরশ্মি যদি লম্বভাবে কোনো স্থানে পড়ে, তাহলে সে কিন্তু বায়ুমণ্ডল কম স্তর ভেদ করছে এবং কম জায়গায় যাচ্ছে এবং সেখানটায় বেশি জিনিস উত্তপ্ত করছে। আবার যদি বায়ুস্তর যদি এরকম ভাবে সূর্যরশ্মি এরকম ভাবে বায়ুস্তর ভেদ করে যায়, তাহলে অনেকটা জায়গা জুড়ে আসছে, সেক্ষেত্রে সব জায়গায় কিন্তু সমানভাবে উত্তপ্ত হচ্ছে না। এই হচ্ছে সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য। তাহলে নিরক্ষরেখায় যেহেতু সূর্যরশ্মি সারা বছর প্রায় লম্বভাবে পড়ে, সেই জন্য এই অঞ্চলের উষ্ণতা বেশি হয়। ঠিক আছে, দিন রাতের দৈর্ঘ্য কি আছে? নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে অক্ষাংশ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হয়, দিন এবং রাতের দৈর্ঘ্য বড় ছোট হতে থাকে। এর জন্য তাপগ্রহণ এবং পার্থিব বিকিরণ সমান হয় না, এর জন্য উষ্ণতা তারতম্য হয়। তাহলে আমরা তো আগের দিন পড়লাম পার্থিব তাপমাত্রা। তুমি তোমার বাড়ির অঞ্চলটায় একটু খেয়াল করো, আচ্ছা বলো তো গ্রীষ্মকালে তোমাদের এখানে কখন অন্ধকার হয়? প্রায় 7টা বেজে যায়, তাই তো? আর এই যে ঠিক এই যে সময়টা, তোমার দুর্গাপূজা আসছে, শীতকাল পড়ার ঠিক প্রাক মুহূর্ত, এই সময়টা কখন অন্ধকার হয়ে যাচ্ছে? প্রায় 5টা, সাড়ে পাঁচটা এখন হচ্ছে, বা 5:45, ধীরে ধীরে আরো আগে হয়ে যাবে, 5টার মধ্যে শীতকালে দেখবে 5টার মধ্যেই অন্ধকার হয়ে যাবে। কারণ সূর্যরশ্মি তির্যকভাবে পড়ছে এবং এই যে 7টা বা 5টা 2 ঘন্টার কম ব্যবধান সূর্যরশ্মি এখানে কম পড়ছে, তার জন্য কিন্তু উষ্ণতার তারতম্য লক্ষ্য করা যায়, তাই না? তাহলে যখন সূর্যরশ্মি তির্যকভাবে পড়ছে, কম সময় ধরে পড়ছে, তাহলে তখন কিন্তু রাতের দৈর্ঘ্য কি হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, আর দিনের দৈর্ঘ্য ছোট হয়ে যাচ্ছে, তাই না? আবার গ্রীষ্মকালে ঠিক উল্টোটা হয়, গ্রীষ্মকালে দিনের দৈর্ঘ্য বড় থাকে, অনেকটা সময় ধরে সূর্যরশ্মি আমাদের উপরি শেষে পৌঁছায়, আর শীতকালে ঠিক উল্টোটা হয়ে যায়। বোঝা যাচ্ছে তো সবার? ভেরি গুড। এরপরে বলা হচ্ছে 2 নম্বর যে কারণ, সেটা হচ্ছে উচ্চতা। তাহলে একটা আমরা পড়লাম অক্ষাংশ, আর একটা পড়লাম উচ্চতা। দেখো তোমরা যখন বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করেছিলাম আমরা, সেখানটাতে তোমাদেরকে আমি বলেছিলাম যে ট্রপোস্ফিয়ারে এই স্তরে তো আমরা বসবাস করি, তো প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটারে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি পায় বা হ্রাস পায় বলো তো? আগে বলো, উষ্ণতা হ্রাস পায় না বৃদ্ধি পায়? হ্রাস পায়। কত ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পায়? 6.4 ডিগ্রি। ভেরি গুড।
ঠিক আছে, একে আমরা কি বলি? স্বাভাবিক উষ্ণতা হ্রাস বলি, তাই তো? সেই জন্য কি বলছে, এটাকে ইংলিশে বলা হয় নর্মাল ল্যাপস রেট বা স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি বলা হয়। এটাকে আবার ভেঙে কি বলা হচ্ছে, প্রতি 155 মিটারে 1 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়। ঠিক আছে, এটাকে ভাগ করে একে বলা হয়েছে। সেই জন্য একই অক্ষাংশে অবস্থিত হলেও সমভূমির তুলনায় মালভূমি বা পর্বতের উষ্ণতা কম হয়ে থাকে। দেখো এই ছবিটা তোমরা একটা খেয়াল করলে দেখতে পাবে, ধরো আমরা এইখানটায় আমরা বসবাস করছি, এটা সমভূমি অঞ্চল, এই সি লেভেল 0 মিটার, এখানে তাপমাত্রা 30 ডিগ্রি, 1000 মিটারে এখানে চলে গেল 23.5, আরো কমে গেল 17, আরো কমে 10.5। এরকম ভাবে যত উপরের দিকে যাওয়া যাচ্ছে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। এখানটায় দেখো, এখানটাতে বুঝতে পারছো উপরের দিকে গেলে শীতল এবং ঘনীভূত হচ্ছে, মেঘ হচ্ছে, সেখানে তুষারপাত হচ্ছে, এই যে পর্বতের উপরিভাগ তুষারপাত হয়ে লক্ষ্য করা যাচ্ছে। তাপমাত্রা এই এটা উচ্চতা 3000 মিটার উচ্চতা, এখানে দেখো তাপমাত্রা -60 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে। তাহলে এই জন্য যত উপরের দিকে আমরা যাচ্ছি তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে উদাহরণস্বরূপ কি বলছে, উচ্চতার জন্যই দিল্লির বদলে এভারেস্ট বরফাচ্ছন্ন থাকে, অবশ্যই। শিলিগুড়ি অপেক্ষা দার্জিলিং বেশি শীতল। ঠিক আছে, আবার কি বলেছে, উগান্ডার রাজধানী কাম্পালা, যার এই যে 1192 মিটার যে উচ্চতা, এর থেকে ইকুয়েডরের চিরবসন্তের শহর কুইটো 2829 মিটার হওয়ার জন্য অক্ষাংশ কিন্তু একই, কিন্তু উষ্ণতা প্রায় 8 ডিগ্রি এখানটায় কম লক্ষ্য করা যায়। যেহেতু এই 1192 আর 2819 উচ্চতার বেশ খানিকটা তাপমাত্রায় পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে, সেই জন্য তাপমাত্রারও পার্থক্য লক্ষ্য করা যায়। একই কারণে নিরক্ষরেখায় অবস্থিত হওয়া সত্ত্বেও কিলিমাঞ্জারের চূড়া কিন্তু বরফাবৃত থাকে। বোঝা গেল সবার? এই এতক্ষণ আমরা পড়লাম নর্মাল ল্যাপস রেট বা স্বাভাবিক উষ্ণতা হ্রাস। কিছু কিছু ক্ষেত্রে এই স্বাভাবিক উষ্ণতা হ্রাস না হয়ে উল্টোটা হয়, যে উচ্চতা বাড়ছে কিন্তু উষ্ণতা হ্রাস না পেয়ে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। কখন হচ্ছে সেটা? এই অবস্থাটাকেই বলা হয় বৈপরীত্য অবস্থা। কোথায় হয়? নাতিশীতোষ্ণ অঞ্চলের পার্বত্য উপত্যকা রয়েছে, এরকম উপত্যকা লক্ষ্য করা যায়। এই উপত্যকা দেখো, উপত্যকায় কি হচ্ছে, ওপরের ভূভাগ দ্রুত তাপ বিকিরণ করছে, যে আমরা প্রথম দিন পড়লাম যে যখনই সন্ধ্যা হওয়ার পর তাপ বিকিরণ করে দেয়, তাপ বিকিরণ করে শীতল হয়ে যাচ্ছে। শীতল হওয়ার জন্য কি হচ্ছে, ওপরের ঠান্ডা এবং ভারী বায়ু অভিকর্ষের টানে উপত্যকার ঢাল বেয়ে নিচে নেমে আসছে। তাহলে কি হচ্ছে দেখো, বিকিরণ হয়ে গেল, ঠান্ডা বাতাস, এই যে কুল এয়ার লেখা রয়েছে, ঠান্ডা বাতাস অভিকর্ষজের টানে কি হচ্ছে দেখো, তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, পৃথিবীর দিকে নেমে আসছে। ঠিক আছে, একে বলা হচ্ছে ক্যাটাবেটিক উইন্ড বা ক্যাটাবেটিক বায়ু। এর প্রভাবে উপত্যকার নিম্নাংশে কি হয়, উষ্ণতা হ্রাস পাচ্ছে, ঘন কুয়াশা সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এবং উপত্যকার নিম্নাংশের যে অপেক্ষাকৃত গরম ও হালকা বায়ু, তাহলে এইখানটা যখন ফাঁকা হয়ে গেল, তাহলে আমরা আগের দিন জেনেছি কোনো জায়গার বায়ু যখনই ফাঁকা হয়ে যায়, আলগা হয়ে যায়, তখন সেখানে অন্য কোনো বায়ু গিয়ে তার জায়গা দখল করে নেয়। তখন কি করে, উপত্যকার নিম্নাংশের যে গরম বায়ু ছিল, এই যে গরম বায়ু যখন উপরের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে, গরম বায়ু যে উপরের দিকে চলে যাচ্ছে, তখন সেই উপত্যকার উপরে উষ্ণতা কিন্তু বেশি হচ্ছে। এটাকে আমরা বলছি অ্যানাবেটিক উইন্ড। ঠিক আছে, তাহলে এইরকম ভাবে উষ্ণতার বৈপরীত্য লক্ষ্য করা যায়। বোঝা গেল কি কি গুরুত্ব রয়েছে? বৈপরীত্য উত্তাপের জন্য শীতল বায়ুর ওপর উষ্ণ বায়ু উঠে ঘন কুয়াশা সৃষ্টি হয়, মধ্য অক্ষাংশে তুহিন সৃষ্টি হয়, আর নাতিশীতোষ্ণ অঞ্চলে পার্বত্য উপত্যকার মধ্যভাগে চাষবাস হয় এবং জনবসতি গড়ে ওঠে। তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে, এই যে বৈপরীত্য উত্তাপ বা ক্যাটাবেটিক উইন্ড এবং অ্যানাবেটিক উইন্ড কোন অঞ্চলে হয়, নাতিশীতোষ্ণ অঞ্চলে। এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এই গেল বৈপরীত্য উত্তাপ। ঠিক আছে,
এরপর আমাদের সর্বশেষ আজকের যে অংশটা রয়েছে, দেখো একটা প্রশ্ন 3 ভাবে দিয়েছে। ছবিটা দেখো, ছবিটা দেখলেই তোমরা একদম বুঝতে পারবে যে উচ্চস্থান শীতল হয় কেন, পর্বতচূড়া তুষারাবৃত হয় কেন, এবং ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় কেন। এই 3টি প্রশ্নের উত্তরই কিন্তু একই হবে। তোমরা ছবিগুলো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। এবং প্রথম যে ছবিটা দেখো, কত সুন্দর করে বলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে সি লেভেল, এখানে 27°C রয়েছে, তারপরে এখানে 20.5 বেড়ে গেছে, মানে উচ্চতা বেড়ে গেছে, উষ্ণতা কমে গেছে, আরো উচ্চতা বেড়ে গেল, 14.14°C হয়ে গেল, আরো উচ্চতা বেড়ে গেল, 7.5 হয়ে গেল, এবং পাহাড়ের উপরিভাগে দেখো 1°, মানে এবার বরফ পড়বে, তুষারাবৃত হবে। ঠিক আছে, তো কেন হয়? ভূপৃষ্ঠ উষ্ণকরণ। ঠিক আছে, সূর্যের তাপে কি হয়, বায়ুমণ্ডল সরাসরি খুব বেশি উষ্ণ হয় না, প্রথমে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়, আমরা আগের দিন জেনেছি। এবং এই যে ভূপৃষ্ঠের বিকিরিত তাপ ক্রমশ উপরের স্তরগুলি আরো উত্তপ্ত হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এই তাপের খুব কম অংশ উপরের দিকে এসে বায়ুকে কম উত্তপ্ত করে। অর্থাৎ যতটা বায়ু উপরের দিকে উত্তপ্ত হয়, তারা কিন্তু বেশি উপরের দিকে যায় না, যার ফলে উপরের বায়ুটা কিন্তু ঠান্ডায় থেকে যায়। এবং ভূপৃষ্ঠ গরম হওয়ার জন্য ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরটা গরম হয়, বেশি উপরের দিকে কিন্তু গরম হয় না। এটা একটা কারণ গেল। ঘনত্ব, নিচের বায়ু ঘন এবং ভারী, এবং ওপরের বায়ু পাতলা ও হালকা, ফলে বায়ু দ্রুত তাপ বিকিরণ করে ঠান্ডা হয়। তাহলে পাতলা জিনিস কি হবে, দ্রুত তাপ বিকিরণ করে দ্রুত ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, চাপ, ক্রমশ ওপরের দিকে বায়ুর পরিমাণ হ্রাস পাচ্ছে, তাহলে যত নিচের দিকে বায়ুর পরিমাণ বেশি, তাহলে চাপও সেখানে বেশি, ঘনত্ব বেশি মানে চাপও বেশি। ওপরের দিকে চাপ হ্রাস পাওয়া কি হচ্ছে, উষ্ণতাও কমে যাচ্ছে। তাপ শোষণ এবং সংরক্ষণ, উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুতে কি হচ্ছে, জলীয় বাষ্প, অ্যারোসল বা কার্বন ডাইঅক্সাইড, ওজোন গ্যাস, মিথেন ইত্যাদি খুব হ্রাস পেয়ে যাচ্ছে। এবং যখন কমে যাচ্ছে এবং ভূপৃষ্ঠের যে বিকিরিত তাপ, তারা সেগুলো ধরে রাখতে পারছে না, কারণ এই যে জলীয় বাষ্প, অ্যারোসল, ধূলিকণা, এগুলোই তো বায়ুমণ্ডলের তোমার সূর্য থেকে আগত রশ্মিগুলো বা তাপ শোষণ করে নিয়ে তারা এক জায়গায় থাকতো। কিন্তু যত উপরের দিকে যাওয়া যাচ্ছে, এই পদার্থগুলো লক্ষ্য করা যাচ্ছে না, তখন কি হচ্ছে, অতি নগণ্য হয়ে যাচ্ছে। ফলে ট্রপোস্ফিয়ারের ল্যাপস রেট, যেটা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক বিধি, সেটা আমরা লক্ষ্য করতে পারি। তোমাদেরকে যদি বলা হয় ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় কেন, এই 4টি কারণ তোমরা যদি বলো এবং একটা ছবি দিয়ে খুব স্বাভাবিকভাবে দেখিয়ে দাও, ঠিক এরকম একটা পাহাড় এঁকেছে, দেখিয়ে দিয়েছে এখানটা 0° লাইন, তাহলে উপরীয় স্তরে বরফ পড়ছে, এরকম ভাবে উপরের স্তরে বা পর্বতের উপরের স্তরে বরফ পড়ে কেন, তার উত্তরটা এটাই হবে। তাহলে এতক্ষণ যা বললাম, আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সবাইকে তার জন্য ধন্যবাদ। আচ্ছা, এখানে আমি দেখো অনেকগুলো প্রশ্ন তোমাদেরকে আমি রেখেছি, দিয়েছি। এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে খুব ভালোভাবে একটু প্র্যাকটিস করবে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, সবাই প্রশ্নগুলো নোট ডাউন করে নাও, আমি পরবর্তী দিন এখান থেকে তোমাদেরকে জিজ্ঞাসা করব। ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আবার আমরা নতুন করে এর পরবর্তী যে অংশ সেটা আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ।